আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে আমি তোমাদের বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ, জীবন বিজ্ঞান বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। অংশটা হলো কোষ, যাকে ইংলিশে আমরা বলি সেল। তা প্রথমেই আসা যাক যে কোষের একটা সংজ্ঞা কি করে তৈরি করব। তা সংজ্ঞা মানে কতগুলো বৈশিষ্ট্যের একত্রীকরণ। তো এই কোষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের বাইরে একটা আবরণ অংশ থাকে, অর্থাৎ কোষ পর্দা যাকে আমরা বলে থাকি, এটা অর্ধবেদ্য বা প্রভেদবেদ্য পর্দা বেষ্টিত। তাহলে কোষ মানে হচ্ছে অর্ধবেদ্য বা প্রভেদবেদ্য পর্দা বেষ্টিত একটা অংশ। তারপরে বলছে এই পর্দার মধ্যে একটা সজীব বস্তু আছে যাকে বলা হয় লিভিং ম্যাস, প্রোটোপ্লাজম। আর এ হচ্ছে স্বপ্রজননশীল, অর্থাৎ কোষ থেকেই কোষের সৃষ্টি হতে পারে। সর্বোপরি কোষ হলো জীবদেহের গঠনমূলক এবং জৈবনিক ক্রিয়ামূলক একক। এই যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, এগুলোকে যদি আমরা একত্র করতে পারি তাহলে সুন্দর একটা সংজ্ঞা আমরা পেয়ে যাব। তাহলে কোষটি অর্ধবেদ্য বা প্রভেদবেদ্য পর্দাবেষ্টিত, প্রোটোপ্লাজম নির্মিত, স্বপ্রজননশীল, জীবদেহের গঠনমূলক এবং জৈবনিক ক্রিয়ামূলক একক হলো কোষ। এবার প্রকারভেদে যদি যাই তাহলে মূলত দু রকমের কোষ দেখতে পাওয়া যায়। একটাকে আমরা বলি প্রোক্যারিওটিক কোষ, একটাকে বলি ইউক্যারিওটিক কোষ। যদি লিটারালি মিনিং করি, মানে আক্ষরিক মানে করি, তাহলে প্রো মানে প্রিমিটিভ, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে যে কোষের নিউক্লিয়াস হবে আদি বা অনুন্নত প্রকৃতির, যে নিউক্লিয়াসে আদর্শ নিউক্লিয়াসের যে অংশগুলো সেগুলো নেই, আছে কুণ্ডলিত ডিএনএ, যেটা জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। পর্দা ঘেরা কোনো অঙ্গাণু এতে থাকে না, যেমন মাইটোকন্ড্রিয়া বলো, গলগি অ্যাপারাটাস বলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো ইত্যাদি। আছে একমাত্র নগ্ন অঙ্গাণু রাইবোসোম, যেটা হচ্ছে 70S প্রকৃতির হয়। আর কোষগুলো বিভাজিত হয় মাইটোসিস পদ্ধতিতে। তাহলে প্রোক্যারিওটিক কোষের সংখ্যা কি বলবো? যে কোষের নিউক্লিয়াস হচ্ছে অনুন্নত বা আদি, যাদের মধ্যে কোনো আদর্শ নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াসের পরিবর্তে কুণ্ডলিত ডিএনএ বা আরএনএ রয়েছে, পর্দা ঘেরা কোনো অঙ্গাণু নেই, রাইবোসোম আছে যেটা 70S প্রকৃতি, আর কোষগুলো বিভাজিত হয় অ্যামাইটোসিস পদ্ধতিতে, তারা হলো প্রোক্যারিওটিক কোষ। তাহলে ইউক্যারিওটিক কোষ কারা? ইউ মানে লেটেস্ট আইডিয়া। তাহলে যে কোষে নিউক্লিয়াস হবে আদর্শ প্রকৃতি, যার মধ্যে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস, নিউক্লিয় জালক এবং নিউক্লিয় লাস বর্তমান। পর্দা ঘেরা বিভিন্ন অঙ্গাণুগুলো এখানে বর্তমান। রাইবোসোম আছে 80S প্রকৃতি, আর কোষগুলো বিভাজিত হয় মাইটোসিস এবং মিওসিস পদ্ধতিতে। অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস আমরা যদি যাই তাহলে এই ইউক্যারিওটিক কোষের বিভিন্ন অংশগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাই ইউক্যারিওটিক কোষের বিভিন্ন অংশগুলো কি আমি জানি। তাহলে কোষ মানে আমি বলেছিলাম যে এর একটা আবরক অংশ থাকবে, যাকে আমরা বলবো সেল কোর বা কোষ আবরক। আর এর মধ্যে থাকবে একটা সজীব বস্তু যার নাম প্রোটোপ্লাজম। এই কোষ আবরকটা আবার দু রকমের হচ্ছে, কোষ প্রাচীর, কোষ পর্দা। যদি এটা উদ্ভিদ কোষ হয় তাহলে দুটোই দেখতে পাবো, প্রাণী কোষ হলে শুধু কোষ পর্দা দেখতে পাবো। কোষ পর্দা কিন্তু সব কোষের মধ্যে বর্তমান। কোষ প্রাচীর কোথায় পাবো? উদ্ভিদ কোষ, এছাড়া প্রোক্যারিওটিক কোষও পাওয়া যায়। আর প্রোটোপ্লাজম এর মেইন দুটো পার্ট হচ্ছে নিউক্লিয়াস, যাকে বলা ব্রেন অফ আ সেল, আর হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের আবার মূলত চারটে পার্ট থাকে। হায়ালোপ্লাজম মানে ধাত্র, ওর মধ্যে ছড়িয়ে রয়েছে বিভিন্ন প্রকার অঙ্গাণু, রয়েছে ভ্যাকুওল, আর রয়েছে এপিয়াস্টিক মেটেরিয়াল বা নির্জীব বস্তু। এবার এই আলোচনার মধ্যে আমরা ইউক্যারিওটিক কোষের কতগুলো পার্ট নিয়ে আমরা ডিসকাস করব, তাদের স্ট্রাকচার এবং ফাংশন, যার মধ্যে হচ্ছে মার্ক করছি আমি কোষ প্রাচীর, কোষ পর্দা। তাহলে কোষ সম্পর্কের আলোচনা আমাদের কমপ্লিট হবে। আবার এইখানে প্রোটোপ্লাজমের মেইন পার্ট নিউক্লিয়াস নিয়ে ডিসকাস করব। সাইটোপ্লাজমে যদি আসি তার মধ্যে মেইন পার্ট হচ্ছে অঙ্গাণু সম্পর্কে বলবো। এই অঙ্গাণু বলতে গেলে অঙ্গাণুগুলো দেখো আবার দু রকমের রয়েছে, পর্দাযুক্ত, পর্দাবিহীন। তার মানে কিছু অঙ্গাণু আছে যাদের বাইরে পর্দা রয়েছে, আর কিছু রয়েছে যাদের বাইরে পর্দা নেই। এই পর্দা নেই এরকমই কোন একটা অঙ্গাণু নিয়ে আমি ডিসকাস করবো, যার নাম ধরো আমি এক্সাম্পলে লিখে রাখলাম রাইবোসোম, যার নাম লিখলাম রাইবোসোম। আর পর্দাযুক্ত যেগুলো আছে সেগুলো আবার দু রকমের, একক পর্দা বেষ্টিত, একক পর্দা বেষ্টিত। তাহলে কেউ কেউ আছে যাদের বাইরে দুটো একক পর্দার আবরণ রয়েছে,
আবার কেউ করেছে যাদের বাড়ি একটা একক পর্দা রয়েছে। এই দ্বি একক পর্দা যুক্ত যে অঙ্গাণু তার মধ্যে পড়ছে কে, তার মধ্যে এক্সাম্পল লিখলাম মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডস। আমরা এই দুটো নিয়ে নিশ্চয়ই ডিসকাস করব। একক পর্দা এর মধ্যে পড়ছে কারা, লাইসোজোম, গলগি বস্তু ইত্যাদি। আমরা একটা নিয়ে অন্তত ডিসকাস করবো যেটা লাইসোজোম। তাহলে এই প্রত্যেক জায়গা থেকে আমরা একটা একটা করে নিয়ে ডিসকাস করবো। রাইবোজোমটা খুব সহজ, আমি তার জায়গায় বলেছি পর্দা ভিন্নে একটা যেটা একটু গঠনটা কঠিন সেটা নিয়ে ডিসকাস করবো, যেটা হচ্ছে সেন্ট্রোজোম লিখে রাখা তোমাদের সুবিধার্থে, যেহেতু গঠনটা একটু জটিল। তাহলে আমি যেগুলো মার্ক করছি সেইগুলো নিয়ে আমি এখানে ডিসকাস করতে থাকবো। তাহলে এর মধ্যে প্রথম রয়েছে কোষ প্রাচীর। দিস ওয়ান, এই কোষ প্রাচীর এটা হচ্ছে একটা জড় পুরু ভেদ্য সেলুলোজ নির্মিত একটা প্রাচীর, যেটা সকল উদ্ভিদ কোষে এবং কিছু প্রোক্যারিওটিক কোষে বর্তমান। এবার এই কোষ প্রাচীরের যদি গঠনে যায়, কোষ প্রাচীরের মূল অংশ হচ্ছে তিনটি। কি কি? এখানে আমি ছোট ছোট করে লিখছি। মধ্যচ্ছদা, মধ্যচ্ছদা, প্রাথমিক কোষ প্রাচীর বা প্রাথমিক প্রাচীর, আর হচ্ছে গৌণ প্রাচীর। তাই কোষ প্রাচীর যখন গঠনে গেলাম, আমি একটা চিত্র আঁকলাম যেখানে দেখাচ্ছে কি যে উদ্ভিদ কোষের কোষগুলো পরস্পর সংলগ্ন অবস্থায় থাকে। এদের মধ্যে ইন্টারসেলুলার স্পেস বা আন্তঃকোষীয় স্থান সাধারণত থাকে না। এমতো অবস্থায় এই দুটো পাশাপাশি কোষের মধ্যে একটা সাধারণ দেওয়াল থাকে, যেটা প্রকার আমি একটু মার্ক করে দিয়েছি। এই সাধারণ দেওয়ালটাকে বলা হয় মধ্যচ্ছদা। তাহলে দুটো পাশাপাশি অবস্থিত উদ্ভিদ কোষের মধ্যবর্তী সাধারণ দেওয়াল বা প্রাচীরকে বলা হয় মধ্যচ্ছদা বা মিডল ল্যামেলা। কি দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট এবং কয়েক প্রকার প্রোটিন দিয়ে তৈরি হয় এই স্তরটি। আর ঠিক এর ভেতরের দিকে দেখো, আমি পিঙ্ক কালারের একটা লেয়ার ছাপিয়ে গেছি, তার বাইরে দেখো একটা প্লেন হোয়াইট কালারের একটা লেয়ার আমি রেখে দিয়েছি। এর বাইরে দুপাশে যে লেয়ারটা রয়েছে, যেটা হচ্ছে প্রত্যেকটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বাইরের প্রাচীর। যদি তুমি একটা কোষ নিয়ে বিচার করো, তাহলে সবচেয়ে বাইরের প্রাচীর এটি। এই লেয়ারটাকে বলা হয় প্রাথমিক কোষ প্রাচীর। এটাকে বলবো প্রাথমিক কোষ প্রাচীর। এটা গেল মধ্যচ্ছদা, এটা গেল প্রাথমিক কোষ প্রাচীর। এটা খুব পাতলা হয়, প্রত্যেকটা কোষের সবচেয়ে বাইরের আবরণ কিন্তু এটাই। কি দিয়ে তৈরি হবে? মূলত সেলুলোজ দিয়ে তৈরি হয়। সেলুলোজ হচ্ছে এক প্রকার জটিল শর্করা, হোমোপলিস্যাকারাইড। আর ঠিক এর ভেতরের দিকে দেখো পিঙ্ক কালারের একটা মোটা লেয়ার রয়েছে। এই স্তরটাকে বলা হয় গৌণ প্রাকার বা গৌণ প্রাচীর, সেকেন্ডারি ওয়াল। এই গৌণ প্রাচীরটা বিভিন্ন বস্তু দিয়ে তৈরি হয়, যেখানে রয়েছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, কাইটিন, মোম, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সালেট, ট্যানিন, এই সমস্ত বস্তু দিয়ে তৈরি হয় গৌণ প্রাচীর। এই গেল তিনটা। তবে কদাচিৎ সেই গৌণ প্রাচীরের ভেতরের দিকে আবার একটা স্তর গঠিত হয়। কদাচিৎ গৌণ প্রাচীরের ভেতরের দিকে আবার একটা স্তর গঠিত হয়। যদি হয় তবে ওই স্তরকে বলা হয় টারশিয়ারি প্রাকার, এবং ওটা তৈরি হবে জাইলান বলে একটা জৈব যৌগ দিয়ে, তৈরি হবে। এই গেল কোষ প্রাচীরের গঠন। এবার দেখো এই কোষ প্রাচীরে এই যে স্তর তিনটে ছিল, এটাকে আমি একটু বড় করে যদি দেখি, তাহলে দেখবো এই যে মাঝখানে যে সাদা, এটা মধ্যচ্ছদা, তার দুপাশে সাদা, এইটা হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর, তার দুপাশে পিঙ্ক কালারের যে লেয়ার, এটাকে গৌণ কোষ প্রাচীর। এই গৌণ কোষ প্রাচীরটা কিন্তু আবার ট্রেস তৈরি হয়।
দেখো বাইরে এবং ভেতরের স্তর দুটো পাতলা আর মাঝের স্তরটা অপেক্ষাকৃত মোটা। আর কি থাকবে না, পাশাপাশি উদ্ভিদ কোষের মধ্যে যে কোষ প্রাচীর রয়েছে তার মধ্যে কিছু ছিদ্র থেকে যায়, যে ছিদ্র পথের মাধ্যমে পাশাপাশি উদ্ভিদ কোষগুলোর মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ সেতু গঠিত হয়। সাইটোপ্লাজমীয় সংযোগ সেতু, সাইটোপ্লাজমিক ব্রিজ। এই সাইটোপ্লাজমীয় সংযোগ সেতুগুলোকে বলা হয় প্লাজমোডেসমাটা। এটা কি বলবো? প্লাজমোডেসমাটা। এই গেল এর গঠন। এবার আসি কোষ প্রাচীরের কাজ। প্রথমত যেটা বাইরের দিকে থাকছে, তাহলে বাইরের আঘাত থেকে রক্ষা করবে। 2 নম্বর, কোষের আকৃতি প্রদান করবে। 3 নম্বর, এরা ভেদ্য প্রকৃতি। ভেদ্য পর্দা বা প্রাচীর মানে হচ্ছে এমন এক প্রকার পর্দা বা প্রাচীর যার মধ্যে দিয়ে দ্রবণের দ্রাবক এবং দ্রাবক দুজনেই চলাচল করতে পারে। যেহেতু এটা ভেদ্য, তাহলে বাইরের বস্তুগুলো আয়ন বলো জল বলো সহজেই ভেতরে আসতে পারবে বা ভেতরের বস্তুগুলো বাইরে যেতে পারবে। আর প্লাজমোডেসমাটার মাধ্যমে পাশাপাশি কোষগুলোর মধ্যে সংযোগ সেতু রক্ষিত হবে। এই গেল কোষ প্রাচীরের গঠন এবং কাজ। তাহলে ফার্স্ট পার্টটা আমরা ওয়ার্ক আপ করব। এবার আসি আমরা সেকেন্ড পার্ট, দ্যাট মিন্স কোষ পর্দা। এই কোষ পর্দা ওর ক্ষেত্রে যেমন কোষ প্রাচীরের ক্ষেত্রে বলেছিলাম ওটা ছিল জড়, কোষ পর্দা কিন্তু হচ্ছে সজীব পর্দা। কিন্তু এটা লিভিং মেমব্রেন, এটা মাথায় রাখবে সবসময়। আর এটা হবে খুব পাতলা। আর সাংগঠনিক উপাদান মূলত প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি, একসঙ্গে আমরা বলি লিপোপ্রোটিন ইন নেচার। তাহলে প্রত্যেকটা সজীব কোষের বাইরে যে পাতলা অর্ধবেদ্য বা প্রবেদক বেদ্য লিপোপ্রোটিন নির্মিত পর্দা থাকে তাকে বলবো কোষ পর্দা। অর্ধবেদ্য পর্দা মানে যে পর্দার মধ্যে দিয়ে দ্রবণের দ্রাবক অণু চলাচল করতে পারে, দ্রাবণ নয়। আর প্রভেদক বেদ্য মানে যে পর্দার মধ্যে দিয়ে দ্রবণের দ্রাবক এবং দ্রাবের নির্বাচিত অংশ চলাচল করতে পারে। এবার এই কোষ পর্দার যে পড়ানো গঠন রয়েছে, এই গঠনটা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেলের দ্বারা এক্সপ্লেন করেছে। যেমন ধরো ড্যানিয়েলি ড্যাপসন এরা স্যান্ডউইচ মডেল বলে একটা মডেল উপস্থাপন করেছিলেন। বিজ্ঞানী রবার্টসন ইউনিট মেমব্রেন মডেল। আবার সিঙ্গার এবং নিকলসন এরা বললেন ফ্লুইড মোজাইক মডেল। তা মোট যে দুটো মডেল রয়েছে, অর্থাৎ একক পর্দা মডেল প্রপোজ বাই রবার্টসন আর হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল যেটা প্রপোজ বাই সিঙ্গার এন্ড নিকলসন, এই দুটো নিয়ে আমি একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে রবার্টসনের মতে হচ্ছে কোষ পর্দা হচ্ছে এই চিত্রটা দিয়ে তোমরা বুঝতে পারবে। কোষ পর্দা কিছুই না, এটা হচ্ছে একটা ত্রিস্তরীয় আবরণ। কোষ পর্দাকে আমি বললাম একটা ত্রিস্তরী আবরণ। এই ত্রিস্তরী আবরণে বাইরে এবং ভেতরের দিকে যে স্তরগুলো দেবে সেটা প্রোটিন নির্মিত এবং যাদের বেগ হবে 20 to 25 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে তাদের বেগ, দুটো প্রোটিন নিয়ে আসে। আর এই দুটো প্রোটিন স্তরের মাঝখানে রয়েছে একটা দ্বিস্তরী লিপিড। এটা মূলত হচ্ছে এক প্রকার যৌগিক লিপিড, ফসফোলিপিড। এবং যার বেগ হবে কত? বেগ হবে 25 to 35 অ্যাংস্ট্রম। তাহলে বিজ্ঞানী রবার্টসনের মতে কোষ পর্দা হলো একটা ত্রিস্তরী আবরণ যার বাইরে এবং ভেতরে স্তর গঠিত হবে প্রোটিন দিয়ে, আর দুটো প্রোটিন স্তরের মাঝখানে থাকবে একটা দ্বিস্তরী লিপিড যেটা হচ্ছে ফসফোলিপিড। এই ফসফোলিপিডের অণুগুলো একটা প্রান্ত রয়েছে, যে প্রান্তটা প্রোটিনের মধ্যে গাঁথা থাকে, এটা যেমন গাঁথা আছে, এই প্রান্তটা যেমন গাঁথা আছে, এই প্রান্তটাকে বলা হয় পোলার এন্ড বা মেরু প্রান্ত। তাহলে এটা হচ্ছে মেরু প্রান্ত। আর যে প্রান্তগুলো পরস্পর অভিমুখে থাকবে এটা হলো নন পোলার বা অমেরু প্রান্ত। এটা হলো অমেরু প্রান্ত। এই পোলার এন্ড বা মেরু প্রান্ত যেটা রয়েছে এটা জলে দ্রাব্য কিন্তু লিপিডে দ্রাব্য না, তাই একে বলা হয় হাইড্রোফিলিক অথবা লিপোফোবিক প্রকৃতির। আর অমেরু প্রান্ত এটা আবার লিপিডে দ্রাব্য, জলে নয়, এটা হচ্ছে লিপোফিলিক বা হাইড্রোফোবিক। বিজ্ঞানী রবার্টসনের মতে এই ত্রিস্তরী প্রোটিন লিপিড প্রোটিন বিএলপি
সংগঠনযুক্ত এই ত্রিস্তরীয় আবরণকে বলা হয় একক পর্দা বা ইউনিট মেমব্রেন। এই ইউনিট মেমব্রেন কথা প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী রবার্টসন। তাহলে একক পর্দা মানে পিএলপি মেমব্রেন, প্রোটিন লিপিড প্রোটিন নির্মিত ত্রিস্তরী সংগঠন বা আবরণকে বলা হবে একক পর্দা। পরবর্তীকালে 1972 ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির দুই সায়েন্টিস্ট, একজনের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির দুই সায়েন্টিস্ট সিঙ্গার ও নিকলসন, এই দুই বিজ্ঞানী মিলে আর একটা মডেলের উপস্থাপন করেন। মডেলটির নাম ছিল ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, এই ফ্লুইড মোজাইক মডেলে কি বলা, এখানে দুই বিজ্ঞানী এই কোষকণটাকে ভাসমান হিমশৈলযুক্ত একটা সমুদ্রের সঙ্গে তুলনা করলেন, যেখানে বললেন এই সমুদ্র হচ্ছে এই লিপিড আর ভাসমান হিমশৈল ওগুলো হচ্ছে সব প্রোটিন কণিকা। তাহলে ভাসমান হিমশৈলযুক্ত একটা সমুদ্রের সঙ্গে তুলনা করলেন কোষকণটাকে, যেখানে সমুদ্রকে বললেন লিপিডের সঙ্গে তুলনা আর বললেন কি প্রোটিনের সঙ্গে তুলনা করলেন হিমশৈলের। এই ক্ষেত্রে আমি চিত্রটার একটু চেঞ্জ করে এখানে ওনাদের মধ্যে এই যে লিপিডের যে সমুদ্র তার মধ্যে যে প্রোটিন কণিকাগুলো ভেসে বেড়াচ্ছিল, এই ভেসে বেড়ানোর ফলে একটা মোজাইক ফ্যাশন বা মোজাইক সংগঠন তৈরি করা। এই মোজাইক সংগঠনে যে প্রোটিন কণিকাগুলো বাইরের দিকে রয়েছে এদেরকে বলা হয় এক্সট্রিনসিক প্রোটিন বা বহিস্থ প্রোটিন বলা হয়। আর যে প্রোটিন গুলো ভেতরের দিকে থাকবে তারা হচ্ছে অন্তস্থ প্রোটিন। তাহলে প্রোটিন গুলো দু রকমের হবে, যারা বাইরের দিকে ভাসমান অবস্থায় রয়েছে তারা হচ্ছে এক্সট্রিনসিক প্রোটিন বা বহিস্থ প্রোটিন, যারা ভেতরের দিকে থাকবে তারা হচ্ছে অন্তস্থ প্রোটিন বা ইন্ট্রিনসিক প্রোটিন। তবে কিছু অন্তস্থ প্রোটিন রয়েছে যারা সমগ্র বেদ বরাবর অবস্থান করে, এই প্রোটিন গুলোকে বলা হয় ট্রান্সমেমব্রেন প্রোটিন। কেউ একে টানেল প্রোটিন বলে, এদের বলবো না এদের বলবো আমরা ট্রান্সমেমব্রেন প্রোটিন। আর এখানে যে লিপিডের সমুদ্র রয়েছে, লিপিড বলতে মূলত ফসফোলিপিড। আর বাইরের দিকে যে লিপিডের অণুগুলো রয়েছে বা প্রোটিনের অণুগুলো রয়েছে এদের সঙ্গে কিছু পরিমাণ শর্করা যুক্ত থাকতে পারে। যদি এই প্রোটিনের সঙ্গে যদি শর্করা অণুগুলো প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে তবে ওই সংগঠনটার নাম হয়ে যায় গ্লাইকোপ্রোটিন। আবার যদি লিপিড অণুর সঙ্গে যুক্ত থাকে তখন বলি গ্লাইকোলিপিড। তাহলে সিঙ্গার এবং নিকলসন দুই বিজ্ঞানী মত অনুযায়ী ভাসমান হিমশৈলযুক্ত একটা সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছিল কোষকণটাকে, যেখানে সমুদ্রকে কল্পনা করা হলো লিপিডের সঙ্গে আর প্রোটিন অণুর সঙ্গে কল্পনা করা হলো ওই হিমশৈলের। এখানে যে প্রোটিন কণিকাগুলো
বাইরের দিকে ভাসমান অবস্থায় থাকবে তাদের বলা হবে বহিস্থ প্রোটিন, যেগুলো ভেতরের দিকে থাকবে তাদের বলা হবে অন্তঃস্থ প্রোটিন। যে অন্তঃস্থ প্রোটিন গুলো সমগ্র বের বরাবর অবস্থান করবে তাদের বলবো ট্রান্সমেমব্রেন প্রোটিন। এই গেল তাদের সংগঠন। এবার আমি আসি কাজ কি। দেখো প্রথমে বলি উদ্ভিদ কোষ আর প্রোক্যারিওটিক কোষ বাদ দিলে সকল কোষে কিন্তু এটা রয়েছে। তাহলে প্রথমে এটা প্রোটেকশনে হেল্প করবে, বাইরের আঘাত থেকে রক্ষা করবে। 2 নম্বর এরা হেল্প করে কিসে বলছি এন্ডোসাইটোসিস এবং এক্সোসাইটোসিস। এন্ডো এবং এক্সোসাইটোসিস। এবার বসে যাচ্ছে এই এন্ডোসাইটোসিস বা এক্সোসাইটোসিস। এন্ডোসাইটোসিস মানে যে প্রক্রিয়ায় কোষ পর্দার মাধ্যমে বাইরের কোনো বস্তু কোষের মধ্যে প্রবেশ করে, সেটা তরল হতে পারে, কঠিন হতে পারে। আবার অনুরূপ একইভাবে কোষ পর্দার মাধ্যমে কোষীয় কোনো বস্তু বাইরে যে প্রক্রিয়া বেরিয়ে যায় দ্যাট ইজ কল্ড এক্সোসাইটোসিস। এই যে এন্ডোসাইটোসিস এটা 2 রকমের হয়। যদি কঠিন বস্তু ভেতরে প্রবেশ করে তখন তাকে বলি ফ্যাগোসাইটোসিস, আর যদি কোনো তরল বস্তু প্রবেশ করে তখন তাকে বলি পিনোসাইটোসিস বা সেল ড্রিঙ্কিং, বাংলায় বলে কোষ পান। আবার এক্সোসাইটোসিসের ক্ষেত্রে যদি কঠিন বস্তুকে বাইরে বার করে দিতে সাহায্য করে তাহলে এই প্রক্রিয়ার নাম হলো রিভার্স ফ্যাগোসাইটোসিস। আর যদি তরল বস্তু বেরিয়ে যায় রিভার্স পিনোসাইটোসিস বা সেল ভমিটিং, বাংলায় যাকে বলি কোষ উদ্গীরণ। তাহলে তারা হেল্পোশিপে এন্ডোসাইটোসিস এক্সোসাইটোসিস। আবার এটা গুরুত্বপূর্ণ ফাংশন অসমোসিসে হেল্প করবে। এন্ডো অসমোসিস, এক্সো অসমোসিস। এন্ডো অসমোসিস মানে যে প্রক্রিয়ার দ্রাবক অণু বহিঃকোষীয় দ্রবণ থেকে কোষের মধ্যে প্রবেশ করবে এই প্লাজমা পর্দা বা কোষ পর্দার মাধ্যমে। আর উল্টোটা হলে এক্সোসাইটোসিস। তাহলে এখানে আমরা কোষ প্রাচীর আর কোষ পর্দা সম্পর্কে একটা ধারণা আমরা তৈরি করতে পারি। এবার আমি আসবো প্রোটোপ্লাজমের একটা গুরুত্বপূর্ণ অংশ নিউক্লিয়াস। আমি নিউক্লিয়াসের একটা ছবি আঁকি, ওটাকে দেখতে থাকো। এটা একটা নিউক্লিয়াসের পরমাণু গঠন বা আর্কিয়াস স্ট্রাকচার। নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াস হচ্ছে কোষ মধ্যস্থই এক প্রকার অঙ্গাণু যেটা দ্বি একক পর্দা বেষ্টিত হবে, অর্থাৎ 2 একক পর্দা দ্বারা বেষ্টিত হবে, এবং যেটি করবে কোষের বিভিন্ন বিপাক ক্রিয়াগুলো নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে তথা বংশগত বৈশিষ্ট্য বহনে অংশগ্রহণ করবে, সে হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের পরমাণু গঠনে যদি যাই তাহলে 4টে অংশ আগে স্পষ্টভাবে প্রতীয়মান হবে। প্রথম হচ্ছে নিউক্লিয় পর্দা। এই নিউক্লিয় পর্দা যদি দেখো, নিউক্লিয় পর্দার দ্বিস্তরীয় 2 একক পর্দা দ্বারা তৈরি। বাইরের দিকে যে পর্দাটি থাকে তাকে বলা হয় বহিঃপর্দা। আর ভেতরের দিকে পর্দাটাকে বলবো অন্তঃপর্দা। তাহলে বহিঃপর্দা, অন্তঃপর্দা, 2 একক পর্দা দিয়ে তৈরি হবে নিউক্লিয় পর্দা। এই নিউক্লিয় পর্দার উপরে দেখো রাইবোসোম নামা বা RER, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলার যুক্ত থাকে। রাইবোসোম নামা আর বললাম RER যুক্ত থাকে। আর কি রয়েছে? আর রয়েছে এগুলোতে মাঝে মাঝে কিছু ফাঁকা স্থান রয়েছে বা ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয় রন্ধ্র। এগুলোকে বলবো নিউক্লিয় রন্ধ্র। নিউক্লিয় রন্ধ্র। আর এই 2 একক পর্দা যে রয়েছে এর মাঝখানে দেখো একটা ফাঁকা জায়গা রয়ে গেছে, স্পেস বিটুইন এক্সটার্নাল ইন্টারনাল और आउटर इनर। এই যে ফাঁকা স্থানটা থাকে এর মাঝখানে একে বলা হয় পেরি নিউক্লিয়ার সিস্টার্নি বা পেরি নিউক্লিয়ার স্থান বলা। এর মধ্যে কি আছে? এর মধ্যে রয়েছে একটা ধাতু যাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। যে নিউক্লিওপ্লাজমে রয়েছে বিভিন্ন প্রকারের আয়ন আর বিভিন্ন প্রকার উৎসেচক, বিভিন্ন প্রকার আয়ন এবং বিভিন্ন প্রকার উৎসেচক থাকে। আর রয়েছে দেখবে ভাসমান অবস্থায় একটা কুণ্ডলিত সুতার ন্যায় অংশ।
এই কুণ্ডলিত সূত্রাকার যে অংশ থাকে তাকে বলা হয় নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। তাকে কি বলবো? ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা। এই নিউক্লিয় জালিকার আবার দুটো পার্ট আছে। অ্যাকচুয়ালি আমি যে নিউক্লিয়াসের ছবিটা এঁকেছি একটা পার্টিকুলার স্টেজে ছবি। নিউক্লিয়াসের দুটো অবস্থা পাওয়া যায়। কোষ যখন বিভাজিত হয় তখন একটা অবস্থা, আর কোষ যখন বিভাজিত হয় না, রেস্টিং কন্ডিশনে থাকে, তখন একটা অবস্থা। আমি এটা লিখেছি স্থির নিউক্লিয়াসের চিত্র, যখন রেস্টিং কন্ডিশনে রয়েছে সেই অবস্থার চিত্র লিখেছি। এই রেস্টিং কন্ডিশনে বা স্থির নিউক্লিয়াসে যদি ক্রোমাটিন জালিকাকে আমরা অনুধাবন করি, তাহলে দেখবো এর মধ্যে কিছু ঘন বা কুণ্ডলিত অংশ রয়ে গেছে, মানে এই অংশ। এছাড়া হালকাভাবে রঞ্জিত কিছু অংশ রয়েছে। গাঢ়ভাবে যে অংশটা রঞ্জিত রয়েছে তাকে বলা হয় হেটেরোক্রোমাটিন। তাকে বলবো তাহলে স্থির নিউক্লিয়াসে ক্রোমাটিন জালিকার যে অংশ গাঢ়ভাবে রঞ্জিত থাকে তাকে বলা হয় হেটেরোক্রোমাটিন, আর যেটা হালকাভাবে রঞ্জিত থাকবে তাকে বলবো আমরা ইউক্রোমাটিন। কার্যগত দিক দিয়ে যদি দেখো তাহলে হেটেরোক্রোমাটিন প্রজননিক অর্থে নিষ্ক্রিয়, এখানে কোনো জিন থাকে না। আর ইউক্রোমাটিন প্রজননিক অর্থে সক্রিয়, যেহেতু ইয়া জিন বহন করে। কোষ বিভাজনকালে যখন এটা কোষ বিভাজনে চলে যায়, কোষ বিভাজনকালে এই নিউক্লিয় জালিকার প্যাচটা খুলে যায়। খুলে গিয়ে কি হয়ে যায়? নির্দিষ্ট জোড় সংখ্যক সমসমস্ত নিউক্লিয় প্রোটিন নির্মিত সূত্রাকার অংশ, যাদের আমরা বলি ক্রোমোজোম, যাদের বলবো ক্রোমোজোম। তাহলে কোষ বিভাজনকালে এই নিউক্লিয় জালক বা ক্রোমাটিন জালিকা থেকেই তৈরি হয় ক্রোমোজোম। এছাড়া রয়েছে দেখো একটা ঘন বস্তু রয়েছে যার বাইরে কিন্তু কোনো আবরণ থাকে না। এই অংশটার নাম যার নাম হচ্ছে নিউক্লিওলাস। আবার যদি এটার ভেতরে যাও তাহলে দেখবে এক একটা নিউক্লিয়াস আবার চারটে অংশের সমন্বয়, যার একটা অংশটা একটা ধাত্র থাকে, ওই অংশটা বলে পার্টস আমরফা। থাকে কিছু দানাযুক্ত অঞ্চল, তাদেরকে বলা হয় দানাময় অঞ্চল বা গ্র্যানিউলার রিজিয়ন। থাকে কিছু সুতোর ন্যায় অংশ দিয়ে বেরিয়ে একটা অংশ, তাকে বলা হয় ফাইব্রিলার রিজিয়ন বা তন্তুময় অঞ্চল। আর থাকে পেরিনিউক্লিওলার ক্রোমাটিন, আর থাকে পেরিনিউক্লিওলার ক্রোমাটিন। এই চার রকম অংশ দিয়ে তৈরি হয় এই নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসের প্রধান ব্যাপার এখানে রাইবোজোম তৈরি হয়, কিন্তু এই বললাম রাইবোজোম। তাহলে একটা আদর্শ নিউক্লিয়াসে কটা অংশ পেলাম? চারটা। নিউক্লিয় পর্দা, তারপর পেয়েছিলাম নিউক্লিওপ্লাজম, যেটাকে আমরা লেবেল করিনি। তিন নম্বরে পেয়েছিলাম আমরা ক্রোমাটিন জালিকা, আর 4 নম্বরে পেলাম নিউক্লিওলাস। তার মধ্যে নিউক্লিয় পর্দা কোথায় ছিল? সবচেয়ে বাইরে ছিল। কাজ কি ছিল না? নিউক্লিয় পর্দা দেখো এই ছিদ্রগুলোর মাধ্যমে বাইরে রয়েছে সাইটোপ্লাজম, ভেতরে রয়েছে নিউক্লিওপ্লাজম, দুজনের মধ্যে সংযোগ সাধিত হবে। নিউক্লিয় জালিকা ভেতরে রয়েছে কোষ বিভাজনকালে এখানে ক্রোমোজোম তৈরি হয়, তারা বংশগত বৈশিষ্ট্যগুলোকে বহন করে। নিউক্লিয়াস রাইবোজোমের উৎপাদক কেন্দ্র হিসেবে কাজ করে। এগুলো হচ্ছে মূল কাজ, এবং ওর মধ্যে যে বিভিন্ন প্রকার আয়ন উৎসেচক রয়েছে যার দ্বারা কোষের বিভিন্ন প্রকার বিপাক ক্রিয়াগুলো নিয়ন্ত্রক হিসেবে কাজ করে এই নিউক্লিয়াস। যে কারণে আমরা নিউক্লিয়াসকে বলে থাকি কোষের মস্তিষ্ক। এবার আমি আসি সাইটোপ্লাজম। তাহলে এই অংশগুলো আমাদের কোষ প্রাচীর, কোষ পর্দা, নিউক্লিয়াস। এবার সাইটোপ্লাজম প্রবেশ করলাম। এই সাইটোপ্লাজমের মধ্যে প্রথমে দেখো হায়ালোপ্লাজম বলে একটা নাম আমি লিখেছি। এই যে এটা হচ্ছে একটা ধাতু। প্রশ্ন, যে ধাতুটা কি? তোমাকে আমি একটা ফাঁপা গোলক দিলাম, টিনের গোলক, তার উপরে একটা ঢাকনা দিয়েছি। ঢাকনাটা খুলে আমি তোমাকে বললাম দুটো লোহার ছোট ছোট বল দিয়ে বললাম ওই গোলকের মধ্যে যে কোনো একটা অংশ ওখানে সাজিয়ে রাখছো ফাঁকা স্থানে। দেখবে যতবার তুমি রাখতে যাবে দেখবে ওই বলগুলো নিচের তলায় এক জায়গায় চলে যাচ্ছে বলি। কিন্তু ওখানে যদি আমি একটু কাদা মাটি আগে ভরে নিই, ভরে এবার বল দুটোকে যদি বলে যে কোনো স্থানে রাখ, দেখবে সুন্দর যে কোনো জায়গায় তুমি লাগিয়ে রাখতে পারছো।
এই কাদামাটিটাই হচ্ছে ধাত্র বা হায়ালোপ্লাজম। হায়ালোপ্লাজম আছে বলে বিভিন্ন অঙ্গাণুগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে। এবার এই যে হায়ালোপ্লাজম রয়েছে, যদি পরিবেষ্ট অঞ্চলের দিকে যাও তাহলে দেখবো ওটা অনেকটা স্বচ্ছ হয়। যদি এটা তুমি বললাম পরিধির দিকে যাও তাহলে ওটা স্বচ্ছ হয়, ওটা বলি এক্সোপ্লাজম। আর ভেতরের দিকে যত আসবে এটা গাঢ় হয়ে গেছে দানাযুক্ত, এটা বলি এন্ডোপ্লাজম। যাই হোক না কেন, ওর মধ্যেই ছড়িয়ে রয়েছে একটা বিশাল ব্যাপার, দ্যাট ইজ অঙ্গাণু বা অর্গানেলিস। এই অর্গানেলিস গুলোর আমি একটা ভাগ তোমাদের করে দিয়েছিলাম আগে, পর্দাযুক্ত, পর্দাবিহীন। তা পর্দাযুক্তর মধ্যে আবার দ্বি-একক পর্দাযুক্ত, একক পর্দাযুক্ত। তা এখান দিয়ে আমরা দুটো আছে, এই দুটো নিয়ে একটু ডিসকাস করি। প্রথমে রয়েছে মাইটোকন্ড্রিয়া। এটা হলো একটা মাইটোকন্ড্রিয়ার অন্তর্গঠনের চিত্র। এবার মাইটোকন্ড্রিয়া কি? এটা হচ্ছে দ্বি-একক পর্দাবেষ্টিত এক প্রকার অঙ্গাণু, যেটা গোলাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, তারকাকার হতে পারে বা সর্পিলাকার হতে পারে। কাজ কি না, এর মধ্যে সবাত শ্বসন বলে একটা জৈবনিক প্রক্রিয়া রয়েছে। সবাত শ্বসনের গুরুত্বপূর্ণ ধাপগুলো সাধিত হয়, আর ফলস্বরূপ প্রচুর পরিমাণ এটিপি উৎপাদিত হয়। যে উৎপাদিত এটিপি গুলো আমাদের বিভিন্ন জৈবনিক বা শারীরবৃত্তীয় ক্রিয়া পালন করবার জন্য শক্তির যোগান দেয়। এই জন্য একে শক্তি ঘর বলি। তাহলে এক প্রকার অঙ্গাণু যেটা সকল ইউক্যারিওটিক সজীব কোষেই থাকবে, দ্বি-একক পর্দাবেষ্টিত হবে, গোলাকার, ডিম্বাকার বা বর্তুলাকার হতে পারে। আর বলেছে কি, এর মধ্যে সবাত শ্বসনে গুরুত্বপূর্ণ ধাপগুলো সাধিত হবে, ফলস্বরূপ তৈরি হয় প্রচুর পরিমাণ এটিপি, অর্থাৎ শক্তি উৎপাদক অঙ্গাণু হিসেবে কাজ করে। পরণ গঠনে গিয়ে দেখলাম বা অন্তর্গঠনে গিয়ে দেখলাম এটা দ্বি-একক পর্দাবেষ্টিত। এর মধ্যে বাইরের পর্দাকে বলা হয় বহিঃপর্দা, আর ভেতরের পর্দাকে বলা হয় অন্তঃপর্দা। বহিঃপর্দা, অন্তঃপর্দা মাথায় রাখবে কিন্তু দুটোই একক পর্দা, মানে দুটোই পিএলপি মেমব্রেন। এদের মাঝখানে যে গ্যাপ থাকবে সেই গ্যাপটাকে আমরা বলবো পেরি মাইটোকন্ড্রিয়াল সিস্টার্নি। তাদের বলো পেরি মাইটোকন্ড্রিয়াল সিস্টার্নি বা পেরি মাইটোকন্ড্রিয়াল স্থান। এই যে বহিঃপর্দা রয়েছে, বহিঃপর্দার বহিঃগাত্রে অসংখ্য বৃন্তহীন দানা ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে, অর্থাৎ ওদের মাঝখানে কোনো গ্যাপ থাকে। ওই দানাগুলোকে বলা হয় পার্সনের অধঃএকক। আর অন্তঃপর্দাটা আবার ভেতরের দিকে ভাঁজ হয়ে অসংখ্য আঙুলের ন্যায় অভিক্ষেপ রচনা করে। অন্তঃপর্দাটি ভেতরের দিকে ভাঁজ হয়ে অসংখ্য আঙুলের ন্যায় অভিক্ষেপ রচনা করে। এগুলোকে বলা হয় ক্রিস্টি, এক বচনে ক্রিস্টা। আবার দেখো এই ক্রিস্টার গায়ে তথা অন্তঃপর্দার গায়ে টেনিস র্যাকেটের ন্যায় অসংখ্য সংগঠন যুক্ত রয়েছে। এই সংগঠনগুলোকে বলা হয়, যেগুলো আমরা পিঙ্ক কালার করে দিয়েছি, এদেরকে বলা হয় অক্সিজোম বা F0 F1 কণা বা ফার্নান্ডেজ মোরান অধঃএকক বলা হয়। তাহলে ক্রিস্টি গায়ে তথা অন্তঃপর্দার গায়ে টেনিস র্যাকেটের ন্যায় যে বৃন্তযুক্ত দানাগুলো যুক্ত থাকে তাদের বলা হয় অক্সিজোম বা F0 F1 কণা বা ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট। এক একটা F0 F1 কণাকে যদি তুমি একটু বড় করে দেখো, তার তিনটে অংশ থাকে। যথা মস্তক, বৃন্ত আর হচ্ছে পদ। তাহলে তিনটে অংশ দিয়ে তৈরি হয় এক একটা F0 F1 কণা। তার মধ্যে পদকে বলা হয় F0 অংশ আর F1 বলা হয় মস্তককে। আর কি রয়েছে না, এর মধ্যে একটা ধাত্র থাকে, ওটাকে বলি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স বা মাইটোকন্ড্রিয়াল ধাত্র। এই ধাত্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 2 থেকে 6টি
2 থেকে 6টি দ্বিতন্ত্রী কুণ্ডলিত ডিএনএ ধাত্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 2 থেকে 6টি দ্বিতন্ত্রী কুণ্ডলিত ডিএনএ, এতে বলা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। আর কি রয়েছে? রয়েছে তবে ইয়েলো কালারের রাইবোজোম থাকে। এই রাইবোজোম গুলোকে বলা হয় মিটোরাইবোজোম আর মাইটোরাইবোজোম। এদের মান কিন্তু 55S। এদের মান বললাম 55S। তাহলে দ্বি একক পর্দা বেষ্টিত অঙ্গাণু, বাইরের পর্দাকে বলবো বহিঃপর্দা, ভেতরেরটিকে বলবো অন্তঃপর্দা, দুজনের মাঝখানে ফাঁকা স্থানকে বলবো পেরি মাইটোকন্ড্রিয়াল সিস্টার্নি। বহিঃপর্দার বহিঃগাত্রে অসংখ্য বৃন্তহীন দানা ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে, তাদের বলা হয় পার্সনের অধৈকক। অন্তঃপর্দাটি ভেতরের দিকে ভাঁজ হয়ে যে অসংখ্য আঙ্গুলের নয় অভিক্ষেপ রচনা করে, তাদের বলা হয় ক্রিস্টি, এক বচনে ক্রিস্টা। ক্রিস্টার গায়ে তথা অন্তঃপর্দার গাত্রে যে অসংখ্য টেনিস র্যাকেটের ন্যায় বৃন্তযুক্ত দানাযুক্ত থাকে, তাদের বলা হয় F0 F1 কণা বা ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট বা অক্সিজোম বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে আমরা জানলাম। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ এই যে শ্বসন বলে যে একটা অপচিতি বিপাক কোষের মধ্যে চলতে থাকে, যে প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদিত হয়, সেই অপচিতি বিপাকে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে, যার ফলে তৈরি হয় বললাম প্রচুর পরিমাণ এটিপি। এই এটিপিকে তুমি তুলনা করতে পারো অ্যাটমের সাথে, যার মধ্যে অনেক শক্তি ভরা আছে। এই এক একটা এটিপি অণুর মধ্যে ভরা থাকে নিয়ার অ্যাবাউট 7.3 কিলো ক্যালোরি এনার্জি। তা ধরো একটা ঘর রয়েছে, ঘরটার মধ্যে শুধু অ্যাটম বোম ভর্তি করে রেখে দিয়েছি, অর্থাৎ শক্তির কণা ভরে রেখে দিয়েছি, তাহলে ঘরটার নাম আমি বলতে পারি শক্তি ঘর। একইভাবে যেহেতু মাইটোকন্ড্রিয়ার মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ এটিপি প্রোডাকশন হচ্ছে, যাদেরকে আমরা এনার্জি কারেন্সি বলি, ওই জন্য মাইটোকন্ড্রিয়ার নাম হয়ে গেল শক্তি ঘর। এছাড়া ফ্যাট এবং প্রোটিন বিপাকও এরা অংশগ্রহণ করে থাকে। তাহলে এটা গেল এই দ্বি একক পর্দাযুক্ত অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়ার বিবরণ। এবার আসা প্লাস্টিডের বিবরণ। এই প্লাস্টিডও কিন্তু দ্বি একক পর্দা বেষ্টিত অঙ্গাণু। এই প্লাস্টিড নামক অঙ্গাণুটা এটা থাকবে মূলত উদ্ভিদ কোষে এবং বিভিন্ন আকৃতি সম্পন্ন তারা হতে পারে, যাদের প্রধান কাজ হচ্ছে খাদ্য সংশ্লেষ, বর্ণ গঠন এবং খাদ্য সঞ্চয়। খাদ্য সংশ্লেষ, বর্ণ গঠন এবং খাদ্য সঞ্চয়। এবার এই ডিফেন্সিভ বা এদেরকে 3 ভাগে বিভক্ত করব। কি কি? একটার নাম দিলেন ক্লোরোপ্লাস্টিড, একটা গোষ্ঠীর নাম দিলেন ক্রোমোপ্লাস্টিড, আর একটা গোষ্ঠীর নাম দিলেন লিউকোপ্লাস্টিড। সবাই কিন্তু দ্বি একক পর্দা বেষ্টিত। তার প্রথমে আমি যে ক্লোরোপ্লাস্টিডে করব। ক্লোরোপ্লাস্ট এটা বিভিন্ন আকৃতি সম্পন্ন হতে পারে, আর বললাম দ্বি একক পর্দা বেষ্টিত। এই যে দ্বি একক পর্দা বেষ্টিত, এর মধ্যে
বাইরের পর্দাটাকে বলা হয় বহিঃপর্দা, আর ভেতরের দিকে অবস্থিত পর্দাটাকে বলা অন্তঃপর্দা। এই বহিঃপর্দা আর অন্তঃপর্দা দুজনের মাঝখানে যে ফাঁকা স্থান রয়েছে দ্যাট ইজ কল্ড পেরিপ্লাস্টিডিয়াল স্থান। তাকে বলবো পেরিপ্লাস্টিডিয়াল স্থান। এবার যদি ভেতরের দিকে আসো, এর মূল দুটো অংশ আছে। এক রয়েছে ধাত্র, এই ধাত্রকে বলা হয় স্ট্রোমা। এই ধাত্রকে বলবো স্ট্রোমা। আর ধাত্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কতগুলো স্তম্ভাকার অংশ যাদের বলা হয় গ্রানা, এক বচনে গ্রানা। এই যে ধাত্রের মধ্যে কি রয়েছে? রয়েছে বিভিন্ন প্রকার আয়ন, রয়েছে বিভিন্ন প্রকার উৎসেচক, রয়েছে দ্বিতন্ত্রী কুণ্ডলিত ডিএনএ, রয়েছে রাইবোসোম যেটা প্রোটিন সংশ্লেষণ করে। আর স্তম্ভাকার যে অংশগুলো রয়েছে তাদের এক একটাকে কি বলা হয়? গ্রানা। এই গ্রানাগুলো নিজে তৈরি হয় দেখো কতগুলো ফ্ল্যাট ডিস্ক লাইন স্ট্রাকচার হয়ে গেছে। সেই ফ্ল্যাট ডিস্ক লাইন স্ট্রাকচার গুলো একটার উপর একটা সজ্জিত হয়ে যেন গ্রানা গঠন করে। এই যে ফ্ল্যাট ডিস্ক লাইন বা একটা শরীরের অংশ, এদেরকে বলা হয় থাইলাকয়েড। এদেরকে বলবো থাইলাকয়েড। আবার থাইলাকয়েডের মধ্যে যদি যাই তাহলে দেখবো কি এর মধ্যে অসংখ্য দানা দানা বস্তু রয়ে গেছে। এই বস্তুগুলোকে বলে কোয়ান্টোটোম। সবুজ বর্ণের এক ধরনের রঞ্জক কণা। তাহলে বললাম গ্রানাম তৈরি হয়েছে অসংখ্য চ্যাপ্টার থলিনীয় অংশ দিয়ে। এই চ্যাপ্টার থলিনীয় অংশগুলোকে বলা হয় থাইলাকয়েড। প্রত্যেকটা থাইলাকয়েডের মধ্যে রয়েছে অসংখ্য দানা দানা বস্তু যাদের বলা হয় কোয়ান্টোজোম। আর প্রত্যেকটা কোয়ান্টোজোমের মধ্যে থেকে প্রায় 250টা করে সবুজ বর্ণের ক্লোরোফিল কণা। আমাদের ওই গ্রানাম যেগুলো রয়েছে এটা পরস্পরের সঙ্গে দেখো দণ্ডাকার অংশের দ্বারা যুক্ত থাকে। এই অংশগুলোকে বলা হয় স্ট্রোমা ল্যামেলা। আবার এই গ্রানাম তৈরি করেছিল যে থাইলাকয়েড গুলো, পাশাপাশি দুটো থাইলাকয়েড গুলো যদি টেনে আলাদা করার চেষ্টা করি দেখবে পর্দার দ্বারা যারা যুক্ত, ওই অংশটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলা, এটা গ্রানা ল্যামেলা। তাহলে গ্রানাম যে দণ্ডাকার অংশের দ্বারা যুক্ত তাদের বলেছি কি স্ট্রোমা ল্যামেলা। আর থাইলাকয়েড গুলো যে অংশের দ্বারা যুক্ত রয়েছে দ্যাট ইজ কল্ড গ্রানা ল্যামেলা। আর মধ্যে কি রয়েছে? ধাতুর মধ্যে রয়েছে ডিএনএ, মাথায় রাখবে, রয়েছে রাইবোসোম, বিভিন্ন প্রকার আয়ন, বিভিন্ন প্রকার উৎসেচক। প্রধান কাজ কি? খাদ্য সংশ্লেষ করে। এই যে খাদ্য সংশ্লেষ এর একটা বিশেষ প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াটার নাম ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ মানে ক্লোরোফিল যুক্ত জীব, মূলত সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে আর এই ক্লোরোফিলের সাহায্যে সরল শর্করা গ্লুকোজ তৈরি করে। কার্বন ডাই অক্সাইড আর জল যেটা পরিবেশ থেকে সংগ্রহ করে তাদের বিক্রিয়ার মাধ্যমে এই যে খাদ্য উৎপাদন প্রক্রিয়া, খাদ্য উৎপাদন প্রক্রিয়াটা পুরো ক্লোরোপ্লাস্টেই হয়। এই খাদ্য উৎপাদন প্রক্রিয়া বা সালোক সংশ্লেষটা দুটো পার্টে হয়, একটাকে বলি আলোক দশা, একটা বলি অন্ধকার দশা। এই আলোক দশার বিক্রিয়াগুলো সংঘটিত হয় এই গ্রানাম। আর অন্ধকার স্ট্রোমা অংশ। তাহলে প্রধান কাজ খাদ্য সংশ্লেষে সাহায্য করে। এছাড়া অপর যে দুই প্রকার প্লাস্টিক রয়েছে, ক্রোমোপ্লাস্টিক আর ওদিকে বললাম লিউকোপ্লাস্টিক। ক্রোমোপ্লাস্টিক মানে এটা হচ্ছে বর্ণযুক্ত প্লাস্টিক, কিন্তু সবুজ নয়। সবুজ বর্ণ ব্যতীত অন্য বর্ণের প্লাস্টিকদের বলা হয় ক্রোমোপ্লাস্টিক। এদের ক্ষেত্রে ডিএনএ পর্দা রয়েছে, বাইরে আবরণ রয়েছে, ভেতরে স্ট্রোমা আছে কিন্তু গ্রানা নেই। কিন্তু কতগুলো ল্যামেলি বা টেবিউলার বা নলাকার অংশ সজ্জিত থাকে। যেহেতু গ্রানা নেই ওই জন্য সালোক সংশ্লেষ অংশগ্রহণ করতে পারবে না।
এর আবার বিভিন্ন বর্ণে হয়, যদি লাল হয় তখন তার নাম হচ্ছে রোটোপ্লাস্ট, বাদামি হলে ইওপ্লাস্ট, কমলা হলে ক্যারোটিনোপ্লাস্ট, হলুদ হলে জ্যান্থোপ্লাস্ট। মূলত 4 রকমের হয়। আর লিউকোপ্লাস্টিক এরা বর্ণহীন প্লাস্টিক। মাথায় রাখবে এই যে প্লাস্টিকের কথা বললাম, ক্লোরোপ্লাস্টিক বা লিউকোপ্লাস্টিক বা ক্রোমোপ্লাস্টিক, সবাই কিন্তু তৈরি হয় প্রোপ্লাস্টিক থেকে। এর একটা আদি রূপ আছে। ক্লোরোপ্লাস্টিক অনেক সময় লিউকোপ্লাস্টিকে রূপান্তরিত হয়, লিউকোপ্লাস্টিকটা ক্লোরোপ্লাস্টিকে রূপান্তরিত হতে পারে। একটা সহজ উদাহরণ দিই, তোমরা ঘাসের মাঠে খেলাধুলা নিশ্চয়ই করো, তুই ঘাসের উপর দুটো খানির চাপা দিয়ে রেখে দাও, কয়েকদিন পরে কি দুটো ওপেন করে দেখো, দেখবে সরু বর্ণহীন, বর্ণহীন হয়ে গেছে। আবার অনেক সময় দেখবে আমরা বাজার থেকে যে আলু নিয়ে আসি, সেটা তো পরিবর্তিত মৃৎগত কাণ্ড, তার কিছু অংশ সবুজ হয়ে যায়। কেন? ও তো থাকে মাটির নিচে, আলু তো পায় না। কিন্তু কিছু অংশ যদি মাটি সরে যাওয়ার পর থেকে কিছু অংশ যদি আলোর দিকে চলে আসে, তখন কিন্তু ওই লিউকোপ্লাস্টিক আবার ক্লোরোপ্লাস্টিকে রূপান্তরিত হতে পারে। তাহলে ক্লোরোপ্লাস্টিকের কাজ খাদ্য সংশ্লেষ, ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে। ক্রোমোপ্লাস্টিকের কাজ বর্ণ গঠন করে, যেটা ফুলের পরাগযোগে সাহায্য করবে তথা ফল ও বীজের বিস্তারে সাহায্য করবে। আর লিউকোপ্লাস্টিক খাদ্য সঞ্চয় অংশগ্রহণ করবে। এই খাদ্য বলতে মূলত 3 প্রকারের খাদ্য কথা আমরা জানি, শর্করা, প্রোটিন, ফ্যাট। যদি এই খাদ্যটা শর্করা, তাহলে এই লিউকোপ্লাস্টিককে আমরা বলবো অ্যামাইলোপ্লাস্ট। শর্করা সঞ্চয়ী প্লাস্টিক বা লিউকোপ্লাস্টিককে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। যদি এটা প্রোটিন সঞ্চয় হয় তাহলে প্রোটিনোপ্লাস্ট, যদি ফ্যাট সঞ্চয় করে তাহলে এলাইওপ্লাস্ট। এই গেল এদের কাজ। তাহলে 2 রকম দ্বি একক পর্দাবেষ্টিত অঙ্গাণুর আলোচনা আমাদের হয়ে গেল। বাকি রয়েছে একক পর্দাযুক্ত দ্বারা। এই একক পর্দার মধ্যে আমি একটা নিয়মিত আলোচনা করি, যেটা নাম হচ্ছে লাইসোজোম। এই লাইসোজোম হলো একটা একক পর্দাবেষ্টিত গোলাকার থলির ন্যায় অঙ্গাণু, যার মধ্যে থাকে বিভিন্ন প্রকার আদ্র বিশ্লেষক উৎসেচক, এবং এই উৎসেচকগুলোর অবস্থানের জন্য তারা বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় উভয় প্রকার পরিপাকে অংশগ্রহণ করতে পারে। উভয় প্রকার পরিপাকেই এরা অংশগ্রহণ করতে পারে। আর এরা মূলত থাকবে প্রাণী কোষে, উদ্ভিদ কোষে সাধারণত এরা থাকে না। তাহলে গঠনগত দিক দিয়ে বললাম এটা গোলাকার থলির ন্যায় অঙ্গাণু। এবার প্রকার ভেদে যদি যাই, তাহলে হচ্ছে লাইসোজোম 2 প্রকারের হয়। তাহলে প্রকার ভেদে দেখলাম যে লাইসোজোম বিভিন্ন প্রকারের হয়। আমি একটু ছবির মাধ্যমে দেখাই যে প্রকার ভেদগুলো কিরকম। এটা একটা প্রাণী কোষ, এটাও একটা প্রাণী কোষ। এই দুটো হলো প্রাথমিক লাইসোজোম। এই কোষের মধ্যে এক প্রকার অঙ্গাণু রয়ে গেছে। ধরে নাও এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই প্রাথমিক লাইসোজোম, এটা হচ্ছে সদ্য উৎপন্ন লাইসোজোম। এরা কোনো প্রকার পরিপাক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু
কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো রয়েছে এই অঙ্গাণুর সঙ্গে এরা যুক্ত হতে পারে। দেখো এই মাইটোকন্ড্রিয়ার সঙ্গে এই দুই প্রকার বা এই দুটো যে প্রাথমিক লাইসোজোম ছিল এরা যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে গিয়ে যে লাইসোজোম গঠন করে, যুক্ত হয়ে যে লাইসোজোম গঠন করে তাকে আমরা বলবো গৌণ লাইসোজোম। আবার পাশের চিত্রতে এসো, এইখানে বহিঃকোষীয় একটা বস্তু ছিল, প্লাজমা পর্দা ভাঁজ হয়ে গেল, আস্তে আস্তে বহিঃকোষীয় বস্তুটা ভেতরে প্রবেশ করলো। তাহলে যে ছবিটা গেছে, কোষের বাইরে থেকে একটা বস্তু কোষের মধ্যে প্রবেশ করেছে। এবার এক্ষেত্রে এই প্রাথমিক লাইসোজোম গুলো এই বহিঃকোষীয় বস্তুর সঙ্গে যুক্ত হয়ে আবার একটা গৌণ লাইসোজোম গঠন করবে। তাহলে প্রাথমিক লাইসোজোম সদ্য উৎপন্ন লাইসোজোম, এরা পরিপাকে অংশগ্রহণ করে না, কিন্তু কোষীয় অঙ্গাণুর সঙ্গে অথবা বহিঃকোষীয় বস্তুর সঙ্গে যুক্ত হয়ে তারা যে লাইসোজোম গঠন করে তাদের বলা হয় গৌণ লাইসোজোম। যদি এই গৌণ লাইসোজোমটা তৈরি হয় কোষীয় অঙ্গাণু আর প্রাথমিক লাইসোজোমের মিশ্রণের ফলে, তাহলে ওই প্রকার গৌণ লাইসোজোমকে বলা হয়ে থাকে অটোফ্যাগোজোম। একে বলবো অটোফ্যাগোজোম। আবার এই গৌণ লাইসোজোমটাই যদি তৈরি হয় বহিঃকোষীয় বস্তু আর প্রাথমিক লাইসোজোমের সংমিশ্রণে, তখন এই প্রকার গৌণ লাইসোজোমকে বলা হয় হেটেরোফ্যাগোজোম। তাহলে অটোফ্যাগোজোম, হেটেরোফ্যাগোজোম দুটোই হচ্ছে গৌণ লাইসোজোমের দুটো রূপ। যদি কোষীয় অঙ্গাণুর সঙ্গে যুক্ত হয় তাহলে হল অটোফ্যাগোজোম, আর যদি বহিঃকোষীয় বস্তুর সঙ্গে যুক্ত হয় তাহলে হেটেরোফ্যাগোজোম। এইবার কি করে দেখো, এই অটোফ্যাগোজোম গঠনের মাধ্যমে এই যে কোষীয় অঙ্গাণুটার সঙ্গে যুক্ত হয়ে গেছে, এই কোষীয় অঙ্গাণুটা পাচিত হয়ে যায়। পাচিত হয়ে যাওয়ার পর তার একটা অংশ পড়ে থাকে, যে অংশটা পড়ে থাকে তাকে আমরা বলি টেলোলাইসোজোম। একইভাবে এখানেও একই জিনিস হবে। তাহলে অটোফ্যাগোজোম গঠনের মাধ্যমে কোষীয় অঙ্গাণুকে পাচিত করার পর যে অংশ পড়ে থাকে সেই লাইসোজোমকে বলা হয় টেলোলাইসোজোম, একে রেসিডুয়াল বডিও বলা হয়। আবার হেটেরোফ্যাগোজোম গঠনের মাধ্যমে বহিঃকোষীয় বস্তুকে পাচিত করার পর যে অংশ পড়ে থাকে সেই লাইসোজোমকে বলবো টেলোলাইসোজোম বা রেসিডুয়াল বডি। অটোফ্যাগোজোম গঠনের মাধ্যমে কোষীয় অঙ্গাণুকে যে পাচিত করলো এই ঘটনাকে বলা হয় অটোফ্যাজি। আর হেটেরোফ্যাগোজোম গঠনের মাধ্যমে বহিঃকোষীয় বস্তুর পাচন ঘটনাকে বলা হয় হেটেরোফ্যাজি। তাহলে লাইসোজোম এটা প্রাণী কোষে মূলত থাকবে, একটা মাত্র একক পর্দা দ্বারা আবৃত। এটা দেখতে হবে গোলাকার থলির ন্যায়, আর এর মধ্যে থেকে প্রায় 50 রকমের আর্দ্র বিশ্লেষক উৎসেচক বা হাইড্রোলাইটিক এনজাইম। যে এনজাইমের থাকার বা যে এনজাইমের উপস্থিতির জন্য তারা বিভিন্ন প্রকার বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাকে অংশগ্রহণ করে। তাহলে এটা গেল একটা একক পর্দা বেষ্টিত অঙ্গাণু, যার নাম বললাম লাইসোজোম। এবার আমরা আসি একটা পর্দাবিহীন অঙ্গাণু, যার নাম বলেছি সেন্ট্রোজোম। এটার গঠনে যাব। এই সেন্ট্রোজোম হচ্ছে এমন এক প্রকার অঙ্গাণু, এটাও মূলত প্রাণী কোষে থাকে এবং এর বাইরে কোনো আবরণ নেই। এটা হচ্ছে পর্দাবিহীন অঙ্গাণু। আর এটা তৈরি হয় কি দিয়ে না, যদি সাংগঠনিক উপাদান দেখো তাহলে দুটো অংশ নিয়ে তৈরি হয়। একটা যদি দুটো সেন্ট্রিওল থাকে আর থাকে সেন্ট্রোস্ফিয়ার। দুটো অংশ নিয়ে তৈরি হয়।
দেখো কেন্দ্রের দিকে রয়েছে দুটো পিপাকৃতি অংশ রয়ে গেছে যারা সমকোণে অবস্থান করছে। এই দুটো অংশকে বলা হয় সেন্ট্রিওল বলা হয়। আর একে ঘিরে রয়েছে যে সাইটোপ্লাজম অংশ তাকে বলবো সেন্ট্রোস্ফিয়ার। এবার যেহেতু প্রত্যেকটা সেন্ট্রোজোমের মধ্যে দেখো কটা করে সেন্ট্রিওল রয়েছে, দুটো করে সেন্ট্রিওল রয়েছে যারা সমকোণে অবস্থান করে। যেহেতু দুটো করে সেন্ট্রিওল থাকে এই জন্য সেন্ট্রোজোমকে আমরা ডিপ্লোজোমও বলে থাকি। এবার যে এক একটা সেন্ট্রিওল দেখতে কিরকম, তার পরাণু গঠনটা কিরকম হবে। এই যে পরাণু গঠন সেন্ট্রিওল, এটা দেখবো কি তৈরি হচ্ছে 9টা ত্রয়ী অনুনালিকা দিয়ে। অনুনালিকা মানে টিবিউলিন বলে এক ধরনের প্রোটিন আছে, এই প্রোটিন নির্মিত কিছু সরু সরু নলাকার অংশ। যেমন 3টে বাঁশকে যদি দড়ি দিয়ে বেঁধে দিই সেটা হলো একটা ট্রিপলেট বা ত্রয়ী, ঠিক ওই রকম 9খানা ট্রিপলেট দিয়ে তৈরি হয় এক একটা সেন্ট্রিওলে প্রাচীর। দেখি কিভাবে হয় তার পরাণু গঠন। নটা ত্রয়ী এঁকেছে, 1 2 3 4 5। এইগুলো হচ্ছে এক একটা ট্রিপলেট বা ত্রয়ী, ত্রয়ী অনুনালিকা বলে। এবং এইখানে যে ত্রয়ী অনুনালিকা রয়েছে এদেরকে নাম্বারিং করা হয় এইভাবে, কেন্দ্রের দিকে যদি থাকে এ আর পরিধির দিকে যাচ্ছে সি, মাঝেরটা বি, তাহলে প্রত্যেকটাকে একইভাবে লেবেল করতে হবে এ বি সি ডি। এই এবিসি হচ্ছে 3টে সাব টিবিউল, তাহলে 3টে সাব টিবিউল দিয়ে তৈরি হয় এক একটা ত্রয়ী। এরপর কি হলো, এরপর এই যে সাব টিবিউল গুলো রয়েছে পাশাপাশি দুটো সাব টিবিউলের মধ্যে, মানে পাশাপাশি যে টিবিউল রয়েছে তাদের মধ্যে এ সাব টিবিউলের সঙ্গে সি সাব টিবিউলের একটা কানেকশন তৈরি হয়, এটা তাহলে এ সি কানেক্টিভ। ঠিক একইভাবে চলবে পাশের গুলোতে, তাহলে তৈরি হলো এ সি কানেক্টিভ বা এ সি যোজক। আর এদের সেন্টারে থাকে একটা কেন্দ্রীয় দণ্ড বা হাব, এইচ ইউ বি। সেন্টারে থাকছে একটা হাব, এই হাব থেকে 9খানা স্পোকের ন্যায় অংশ তৈরি হয়, 9টা। এবং যে স্পোকের ন্যায় অংশগুলো, ছবিটা ভালো করে মন দিয়ে দেখবে তাহলে সুবিধা হবে বুঝতে। এই যে 9টা স্পোকেন অংশ তৈরি হলো, এরা এ সাবটিবিউলের সঙ্গে এক্স বডির মাধ্যমে যুক্ত হবে। কার সঙ্গে যুক্ত হবে? এ সাবটিবিউলের সঙ্গে। এই ডটটাকে বলে এক্স বডি। এ সাবটিবিউলের সঙ্গে যুক্ত হবে এক্স বডির মাধ্যমে। এই আমার এক্স বডি হলো ওয়াই বডির মাধ্যমে এসি কানেক্টিভের সঙ্গে যুক্ত থাকে। এক্স বডি গুলো বললাম ওয়াই বডির মাধ্যমে এসি কানেক্টিভের সঙ্গে যুক্ত হবে। দেখো কিভাবে যুক্ত হচ্ছে।
পুরো সংগঠনটা, এই যে সেন্ট্রিওলের যে পরমাণু গঠনের চিত্র আমি এঁকেছি, এটা দেখতে অনেকটা গরুর গাড়ির চাকার মতো। এই জন্য এই মডেলটার নাম দেওয়া হলো কার্ট হুইল মডেল। এটাকে বললাম কার্ট হুইল মডেল। এই কার্ট হুইল মডেলের মাধ্যমে সেন্ট্রিওলের পরমাণু গঠনটাকে ব্যাখ্যা করা হয়। আবার আমি বলে দিই, তাহলে 9টা ত্রয়ী দিয়ে তৈরি হয়েছে এক একটা সেন্ট্রিওলের প্রাচীর। এই 9টা ত্রয়ীর মধ্যে রয়েছে 3টে করে উপনালিকা বা সাবটিবিউল। পাশাপাশি এ আর সি সাবটিবিউলের মধ্যে যোজক তৈরি হবে। আর বললাম সেন্টারে থাকবে হাফ বা কেন্দ্রীয় দণ্ড। তার থেকে তৈরি হবে 9টা স্পোকেন অংশ, যারা এক্স বডির মাধ্যমে এ সাবটিবিউলের সঙ্গে যুক্ত হবে, আর এক্স বডি গুলো ওয়াই বডির মাধ্যমে এসি কানেক্টিভের সঙ্গে যুক্ত হবে। এবার আসি এর কাজ। এই যে প্রাণী কোষের যখন বিভাজন হয়, ওই বিভাজনের সময় একটা সুন্দর অংশ তৈরি হয়। ওই অংশটার নাম হচ্ছে স্পিন্ডল। ওই অংশটার নাম স্পিন্ডল বা বেন। এই স্পিন্ডল গঠনে অংশগ্রহণ করে সেন্ট্রিওল। এই স্পিন্ডল যদি না তৈরি হয়, তাহলে প্রাণী কোষ কখনোই বিভাজিত হবে না। এছাড়া কিছু উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মধ্যে দেখবে যেখানে সিলিয়া বা ফ্ল্যাজেলা আছে। এই সিলিয়া বা ফ্ল্যাজেলা তৈরি হয় কিন্তু মূলত এই সেন্ট্রিওল। আর আমাদের যে শুক্রাণু রয়েছে প্রাণী কোষের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে এই শুক্রাণুগুলো হয় ব্যাঙাচি সদৃশ। এই শুক্রাণুটা লেজ থাকে, ওই লেজ গঠনে অংশগ্রহণ করে এই সেন্ট্রিওল। সেন্ট্রিওল দিয়ে তৈরি হয়। সেন্ট্রিওল সাহায্য করবে কিসে? শুক্রাণুর লেজ গঠনে। এটা গেল সেন্ট্রিওলের কাজ।